মুহূর্তে টিভি9 বাংলার পর্দায় যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সম্প্রতি এই মুহূর্তে এই গাড়িতে করে একটা গাড়ি বেরিয়ে গিয়েছে, কিন্তু সেই গাড়ির মধ্যে কি প্রতীক জৈন রয়েছেন? প্রতীক জৈন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরামর্শ সংস্থা দাতা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, যার বাড়িতে এবং অফিসে সকাল থেকে আজকে ইডি হানা আমরা দেখছিলাম। এবং বঙ্গযুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটমুখী বঙ্গে একটা অন্যরকম যুদ্ধের আবহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শটান চলে গিয়েছেন এবং তিনি কার্যত ধর্নায় বসেছেন এবং তিনি থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত না প্রতীক বেরোচ্ছেন, এমনটা তিনি বলেছেন। ফাইল হাতে সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সম্প্রতি। দীক্ষা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীক্ষা, যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি সকলেরই একটাই প্রশ্ন, গাড়িতে কি প্রতীক জৈন ছিলেন? না, দেখো দুটো গাড়ি বেরিয়ে গেছে। যে আমরা একটা জায়গায় সিগন্যালে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানে ইডি আধিকারিকরা যাই বেরোলেন, তাদের সাথে আমরা কথা বললাম। প্রতীক জৈন তার 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়িতেই রয়েছেন। ইডি অফিসাররা এই মুহূর্তে সল্টলেকের যে অফিস সেখানে উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা গাড়ি ফলো করছি, কিন্তু তার মানে দীক্ষা একটু স্পষ্ট করে দর্শকদের জন্য, লাউডন স্ট্রিটের বাড়িতেই রয়েছেন প্রতীক জৈন এবং তার বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরিয়ে গেছেন, তাই তো? একদমই তাই। এই মুহূর্তে ইডি আধিকারিকরা কোথায়? দীক্ষা তুমি যেটা বলছিলে বলো প্লিজ। দেখো, ইডি আধিকারিকরা পার্ক স্ট্রিট ধরে মল্লিক বাজার ধরে তারা সল্টলেক সিজি অফিসের দিকে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে মতো ইডি আধিকারিকরা রয়েছেন। প্রতীক জৈন গাড়িতে নেই, প্রতীক জৈন বাড়িতে 7 নম্বর লাউডন স্ট্রিটেই রয়েছেন বলে আমরা ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে আনঅফিসিয়ালি সেটাই জানতে পারলাম। অর্থাৎ 6টা থেকে 3টে পর্যন্ত, প্রায় 3টে পর্যন্ত যে ম্যারাথন তল্লাশি চলেছে সেখানে প্রতীক জৈনের সঙ্গে কথা বলার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন, কিন্তু প্রতীক জৈন 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়িতেই রয়েছেন। এই মুহূর্তে দীক্ষা তাহলে কোথায় যাচ্ছেন ইডি আধিকারিকরা? সল্টলেকের অফিসে? ইডি আধিকারিকরা সল্টলেকের যে অফিস রয়েছে সেখানে যাচ্ছেন, তবে তারা আইপ্যাকের অফিসে আবার যাবেন কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। তবে তারা বলেন তারা সল্টলেকের সিজি অফিসে যাচ্ছেন। আমরা আনঅফিসিয়ালি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, আমরা সেটুকুই জানতে পেরেছি যে তারা সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন। তাদের যে ইডির অফিস আছে সেখানে, তার ইডির যে অফিস রয়েছে সল্টলেকে সেখানে তারা যাচ্ছেন। দীক্ষা, এখানে একটু জানতে চাইবো, এই যে প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে গেছে, কোনো কাগজপত্র নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছেন, সিজ করেছেন কিছু, কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস এখনো পর্যন্ত কোনো কি আপডেট পাচ্ছ দীক্ষা? দেখো, আধিকারিকরা কোনো রকম মুখ খুলতে রাজি হয়নি। শুধু আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি প্রতীক জৈনকে কোনো রকম ভাবে তারা গ্রিলিং করেছেন, কিন্তু তারা কোনো রকম ভাবে প্রতীক জৈনের এগেন্স্টে কিছু পেয়েছেন কিনা বা তাকে আবার জিজ্ঞাসাবাদ করার জন্য আসবেন কিনা বা তার কাছ থেকে কি কি ডকুমেন্টস তারা কালেক্ট করেছেন সেসব ব্যাপারে মুখ খুলতে তারা কিন্তু এখনো পর্যন্ত নারাজ। পরবর্তী ক্ষেত্রে হয়তো ইডি আধিকারিকদের তরফ থেকে আমরা জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে তাদের গাড়ি সল্টলেকের দিকে যাচ্ছে। মল্লিক বাজার ক্রসিং এর কাছে তাদের গাড়ি রয়েছে এবং প্রতীক জৈন এখনো তার 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়িতেই রয়েছেন। মঞ্জিরা, আমাদের সহকর্মী দীক্ষা ফলো করছে এই মুহূর্তে ইডি আধিকারিকদের যে গাড়ি বেরিয়েছে 7 নম্বর লাউডন স্ট্রিট, মানে প্রতীক জৈনের বাড়ি থেকে। প্রতীক জৈন আইপ্যাক সংস্থার কর্ণধার। আমরা এবার নজর রাখবো সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেই অফিসের দিকে। সেখানে আমার অপর সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সেখানে কি চলছে, কি পরিস্থিতি এখন জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমে মুখোমুখি হওয়ার পর তিনি আবার যেখানে তল্লাশি চলছে সেখানে পৌঁছে গিয়েছেন এবং বাইরের ছবিটা, অর্থাৎ ওই যে বিল্ডিংয়েই ওই আইপ্যাক সংস্থার অফিস রয়েছে, যেটা তৃণমূলের মূলত পরামর্শদাতা সংস্থা, তার যে অফিস রয়েছে সেই আমরা বেসমেন্টে রয়েছি। বেসমেন্টে একেবারে পুলিশের ছয়লাভ এখনও রয়েছে। আমার সহকর্মী সূর্যজ্যোতিকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। যেখান থেকে সাধারণত আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন এবং যে সমস্ত নথিপত্র নিয়েও যেখান থেকে যে পথ দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়, সেই রাস্তাটা পুলিশ এবং স্থানীয় বেশ কয়েকজন তৃণমূলের শীর্ষ নেতা তারা দেখতে পাচ্ছি আমরা সেই রাস্তাটা কার্যত ব্লক করে রাখা হয়েছে এবং ভেতরে আমরা সেই গাড়িটি দেখতে পাচ্ছি। আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো যদি একটু সম্ভব হয় দেখানোর, একেবারে সরাসরি সেই ছবিটা দেখাতে বলবো। সেই সাদা রঙের গাড়ি, যে গাড়িটাতে করে আমরা দেখলাম সেই গাড়িটায় সমস্ত নথিপত্র তোলা হয়েছিল, সেই গাড়িটা এই মুহূর্তে রয়েছে একেবারে যে জায়গাটায় গাড়িটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ। এটাই কিন্তু সেই লিফটে ওঠার রাস্তা, যে লিফট দিয়ে মুখ্যমন্ত্রী উঠেছেন, যে লিফট দিয়ে মুখ্যমন্ত্রী নেমেছেন এবং যে লিফট থেকে সমস্ত নথি নিয়ে আসা হয়েছে এবং নথি নিয়ে এসে ওই সাদা গাড়িটা দেখতে পাচ্ছ, যে সাদা গাড়িটা একদম প্লেস করা রয়েছে। আমার সহকর্মী সূর্যেন্দু দেখানোর চেষ্টা করছে, সূর্যেন্দুকে বলবো একটু দেখানোর জন্য।
সেই সাদা গাড়িটা কিন্তু সেখানে প্লেস করা রয়েছে এবং যে জায়গাটায় প্লেস করা রয়েছে সেই জায়গায় ওঠার রাস্তাটা এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে, পুলিশের তরফ থেকে বন্ধ করে রাখা হয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটা কাঠের বেঞ্চ জাতীয় কিছু একটা জিনিস নিয়ে এসে সেই জায়গাটাতে এখানে যারা স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতা, তারা সেই জায়গাটায় ঘিরে রেখেছেন বা তারা কাউকে উঠতে দিচ্ছেন না, নিরাপত্তার খাতিরে উঠতে দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন এখানে যে জায়গাটা নিরাপত্তার সার্বিক দায়িত্বে পুলিশ, সেখানে আমরা কাউন্সিলরদের দেখতে পাচ্ছি কয়েকজন এবং এর পাশাপাশি পুলিশের ডিরেক্টর অফ সিকিউরিটির যারা স্টাফ, সেই ডিরেক্টর অফ সিকিউরিটির স্টাফরা রয়েছেন, পুরো জায়গাটাতে ঘিরে রেখেছেন, সম্পূর্ণভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একেবারে বেসমেন্টটা সম্পূর্ণভাবে ব্যারিকেডে ঘিরে রাখা হয়েছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী অবস্থান করবেন, যেহেতু প্রতীক জৈন যতক্ষণ আসছেন মুখ্যমন্ত্রী ততক্ষণ পর্যন্ত অবস্থান করবেন, সেই জন্য কিন্তু এখানে নিরাপত্তার কড়াকড়িটা তখন থেকে রয়েছে এবং যে নথি আমরা দেখলাম যে সকালেই আমরা আমাদের ক্যামেরায়, টিভিএন বাংলার ক্যামেরায় কিন্তু সেই নথি ধরা পড়েছে, যে নথি নিয়ে আসা, যিনি নথি নিয়ে আসছেন আমরা তাকে বারবার চেস করি যে তিনি কে, তার পরিচয় কি, কেন তিনি সমস্ত নথি নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু নিরুত্তর থাকেন এবং নথি নিয়ে আসা হয় সেই সাদা গাড়ি, যে সাদা গাড়িতে সমস্ত নথি রাখা হয়েছে। আমরা বারবার সেই ছবি আমরা দেখেছি এবং আমাদের ক্যামেরায় সেই ছবিও ধরা পড়েছে, যেখানে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা একটা জেরক্স করা কাগজ, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফলে এখনও যে প্রশ্নের উত্তর আসেনি যে এই নথিগুলোতে কি রয়েছে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যদিও জানানো হয়েছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলীয় বেশ কিছু নথিপত্র সেগুলি রাখা হয়েছে, কিন্তু সেগুলি ঠিক কি রয়েছে, কেনই বা তাহলে। আমরা ফিরছি তোমার কাছে, তুমি একটু নজর রাখো। এজেন্সি নিয়ে যেরকম সংঘাত আপনারা সকাল থেকেই দেখছেন, সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে আইপ্যাকের অফিসে, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি, ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইডির বিরুদ্ধে তৃণমূলের ভোট কৌশল ল্যাপটপ থেকে ট্রান্সফারের অভিযোগ, এরকম গুরুতর অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। তিনি কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে এটা অপরাধ, এফআইআর হবে, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? हमारा हार्ड डिस्क ले लिया, हमारा फाइनेंशियल पेपर ले लिया, हमारा पॉलिटिकल पेपर ले लिया। फाइनेंशियल पेपर हमारा जो पॉलिटिकली रिलेटेड है ये हम इनकम टैक्स में सबमिट करते हैं। दिस द पॉलिटिकल सिस्टम। हमारा बैंक अकाउंट है, सब कुछ है। इसका बाद में भी बीजेपी इतना बड़ा डाकू है जिसका पास एक भी पैसा नहीं था, अभी हजारों हजारों लाखों करोड़ का संपत्ति हुआ है। एक आदमी को तो सीबीआई ने नहीं पकड़ा, ईडी नहीं पकड़ा। बंगाल में तो इसको इतना गद्दार है, जो बड़ा बड़ा डाकत है, एक का खिलाफ में कोई सीबीआई नहीं हुआ। इवन जो शांतनु ठाकुर है, जो कलकत्ता में एक आदमी पकड़ गया है कोई केस पे, उन्होंने तो उसका नाम लिया, उसका बाद में भी ईडी ने नहीं पकड़ाया। क्यों? वो बीजेपी करता है। गद्दार का खिलाफ में कितना केस है, इसका बहुत सारे नेता है जिसको हम नाम बता सकती हूँ, लेकिन हम कार्टेसी मेंटेन करते हैं। इसका मतलब नहीं होता है আমি সৌজন্যতা দেখাবো, চুপচাপ থাকবো, সব সহ্য করে নেব। এটা আমার দুর্বলতা নয়।
অর্থাৎ যে ছবি আমরা দেখলাম এজেন্সি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে ইডির যে কাজ বা যে অভিযান তাকে অপরাধ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব ইডি। ক্ষমতার বলে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক ব্যক্তি ক্ষমতার বলে বেআইনিভাবে ঢুকে নথি ছিনিয়ে নিয়েছে পাল্টা অভিযোগ ইডির। কয়লাকাণ্ডের আর্থিক দুর্নীতি মামলা তল্লাশি, ভোটের সঙ্গে এই তল্লাশির কোনো সম্পর্ক নেই। এটা আর্থিক অনিয়ম রোধে স্বাভাবিক একটা প্রক্রিয়া। আর এই মুহূর্তে বড় আপডেট, বিগ ব্রেকিং এর দিকে নজর রাখবো। তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে বাধার অভিযোগ হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনারা জানেন আজকে যখন এই প্রতীক জৈনের বাড়ি এবং তার অফিসে তল্লাশি চলছিল, এনফোর্সমেন্ট আধিকারিকদের তল্লাশি, সেই সময় সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে ঢুকে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত খবর। তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে যেখানে ইডি সার্চ করছিল সেখানে মুখ্যমন্ত্রী ভাবে এসেছেন, সেই বিষয়ে আদতে ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ইডির আইনজীবীরা আজকে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন যে কেন এইভাবে কাজে বাধা। তার কারণ সাধারণভাবে দেখা যায় ইডি যখন কোথাও গিয়ে কাজ করছে, ইডি যখন কোথাও গিয়ে তল্লাশি করছে, সেখানে কাউকে অনুমতি দেওয়া হয় না। এখানে কিভাবে অনুমতি নিয়ে হঠাৎ করে তিনি এলেন এবং বেশ কিছু ফাইল উদ্ধার করার ছবি দেখা গেছে এবং সেটা সরাসরি তাদের কাজে বাধা দেওয়া, এমনটাই অভিযোগ আনা হয়েছে আইনজীবীর পক্ষ থেকে। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রীতি, শ্রাবন্তী তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় খবর, লেটেস্ট ডেভেলপমেন্ট জানিয়ে রাখি। তদন্তে বাধার অভিযোগে এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীদের। যেটা জানা গিয়েছে আগামীকাল এই অভিযোগ দায়ের করার ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। আমি আরেকবার চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, ঠিক এই বিষয়টাই যে ইডির তরফ থেকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ঠিক কোন কোন জায়গা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো, কি কি পয়েন্টে? আগেও দেখা গেছে যে ইডির যে ধরনের তল্লাশি চলছে সেই তল্লাশিতে কেউ সাধারণত বাইরে থেকে প্রবেশ করতে পারে না এবং যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে তারা কেন্দ্রীয় বাহিনীও নিয়ে বাইরে থেকে পাহারা দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। কোথাও কোথাও দেখা যায় যে এই ধরনের যখন একটা তল্লাশি চলে তখন একদিন পেরিয়ে গিয়ে দুদিনও পেরিয়ে যেতে পারে, কিন্তু বাইরে থেকে কেউ এসে সেখানে প্রবেশ করতে পারে না। অথচ আজকে সকালবেলা দেখা গেছে যখন ইডি তল্লাশি করছিল তখন স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে চলে যান। মুখ্যমন্ত্রীর পরে তার মানে শ্রাবন্তী, যে ছবিটা আমরা দেখেছি সেটা ইল্লিগাল। যদি তাই হয়, এই যে মামলা করা হলো ইডি তরফ থেকে, এই মামলার ভবিষ্যৎ কি এবং কি হতে পারে, আইনজীবীরা কি বলছেন শ্রাবন্তী? দেখো, আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। আইনজীবীদের বক্তব্য যে একটা জায়গায় যখন তল্লাশি চলছে তখন নথি কিভাবে নিয়ে আসা যায়। মুখ্যমন্ত্রী নিজে দেখাচ্ছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল যেটা তার নির্বাচনে কাজে লাগতো, সেরকম ডকুমেন্ট সেটা তিনি ফাইলটা উদ্ধার করে নিয়ে এসেছেন। পরবর্তী সময় দেখা যায় আরো বহু ফাইল তার যে গাড়ি রয়েছে সেখানে পর্যন্ত রয়েছে। এখানে শুধুমাত্র যে তল্লাশিতে বাধা এমন নয়, তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ নথি সেই নথি পর্যন্ত নিয়ে যাওয়ার অভিযোগ এসেছে। আজকে বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে এই গোটা ঘটনার কথা উল্লেখ করেন ইডির আইনজীবীরা। তাদের বক্তব্য ভিডিও ফুটেজে স্পষ্ট রয়েছে যে ইডি যেখানে কাজ করতে গেছিল হঠাৎ করেই সেখানে মুখ্যমন্ত্রী চলে আসেন, কোনো ধরনের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। তাহলে এই ধরনের কাজ যদি স্বয়ং মুখ্যমন্ত্রী করেন তাহলে তল্লাশি কিভাবে হবে? আপাতত এই মামলার নথি আনতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল বিচারপতি এটা সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন যে আদতে কি সত্যি এটা বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যদি কনস্টিটিউশন দেখা যায় সেক্ষেত্রে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ এই ধরনের পদাধিকার যে সমস্ত ব্যক্তিরা থাকেন তারা আইনের ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা পেয়ে থাকেন। আর তাহলে কি সত্যি মুখ্যমন্ত্রীর সেই রক্ষা কবচ আছে যে যেখানে ইডি অর্থাৎ একটা কেন্দ্রীয় সংস্থা, একটা স্বাধীন কেন্দ্রীয় সংস্থা, তারা যেখানে তল্লাশি চালাচ্ছে সেখানে যে কোনো মুখ্যমন্ত্রী চলে যেতে পারেন? তার কি কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে?
এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়, তিনি ফাইল হাতে করে দেখিয়েছেন যে সেটা তার গুরুত্বপূর্ণ ফাইল ছিল, সেটা তিনি বাইরে নিয়ে এসেছেন। এই নথিটা কি সত্যি একটা যেখানে শ্রাবন্তী, যে রক্ষা কবচের কোথাও কথা তল্লাশি তুমি চলছিল? বললে, মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের ক্ষেত্রে এই পদের ক্ষেত্রে সেরকম কোনো রক্ষা কবচ কি আদৌ থাকে? আইনে কি বলা আছে? দেখো, নিশ্চিতভাবে সেটা এই মামলায় উঠে আসবে। তবে সাধারণভাবে আমরা দেখেছি রাজ্যপালের সময় যখন এফআইআর হয়েছিল তখন এই বিষয়গুলো সামনে এসেছিল যে কেউ রাজ্যপাল, রাষ্ট্রপতি, ভারতবর্ষের এই নিয়মটা রয়েছে, তাদের বিরুদ্ধে সরাসরি গিয়ে অভিযোগ দায়ের করলেও পুলিশ তার বিরুদ্ধে এরকম ভাবে তদন্ত করতে পারে না। সেই রক্ষা কবচ তার রয়েছে। বেশ, এখন মুখ্যমন্ত্রী কি সরাসরি তার পদাধিকার যে পদ রয়েছে সেটাকে ইউটিলাইজ করে যে কোনো কেন্দ্রীয় সংস্থা তল্লাশি করলে চলে যেতে পারেন? এই প্রশ্ন নিশ্চিতভাবে সামনে উঠে আসবে। শ্রাবন্তী, আপাতত ধন্যবাদ তোমাকে। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they're deleting all the names of the Bengal peoples. More than 2 crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Potik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also in sector 5. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্বশাসিত সংস্থা, সেই স্বশাসিত সংস্থার তদন্তে হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অসাংবিধানিক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মুখ্যমন্ত্রীর যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন। আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিইনি। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খোঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। বিজেপি কেন, যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন, পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি
তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যায়। আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশির মধ্যে ফাইল রহস্য। তৃণমূলের ভোট কুশলী প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশির মধ্যে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা। এর মাঝেই তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড গাড়িতে তোলা হয় বেশ কিছু ফাইল। আর এখানেই প্রশ্ন উঠছে যে কি রয়েছে এই ফাইলগুলোতে। ইডি তল্লাশির মধ্যেই কেন হঠাৎ এই ফাইলগুলোই গাড়িতে তোলা হলো, এই প্রশ্ন উঠছে। এবার মুখ্যমন্ত্রী তিনি কি দাবি করছেন, তিনি আবার দাবি করছেন এই ফাইলগুলো তারই দলে। তবে এগুলোর মধ্যে একটা ফাইলের কভার পেজে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আইপ্যাকের অফিস থেকে ফাইল বেরোলো কি করে? কড়া পদক্ষেপ করা না হলে মানুষ অন্য কথা বলবে। আইপ্যাক অফিসে ইডি রেড কাণ্ডে চড়া সুর জগন্নাথ সরকারের। বাংলার মানুষ শেষ দেখতে চায়, হুঙ্কার বিজেপি সাংসদে। সারা পশ্চিমবাংলা মানুষ দেখছে, বারবার দেখছে, যত ক্রাইমের উৎপত্তি স্থল সেটা হচ্ছে কালীঘাট এবং মমতা ব্যানার্জি তার পরিবার। এই কারণে জনতা শেষ দেখতে চায়। কোথায় ইডি হলো, কোথায় সিবিআই হলো, এটা বড় কথা নয়। প্রতীক জৈনের বাড়ি যখন হামলা হচ্ছে, ইডি তদন্ত করতে যাচ্ছে, তিনি পুলিশ নিয়ে গিয়ে তার ফাইল নিয়ে চলে যাচ্ছে সবার সামনে। এরপর যদি সঠিকভাবে পদক্ষেপ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে না নেয়, তাহলে বুঝতে হবে মানুষ কিন্তু অন্য কথা বলবে। তাই এর চরম শাস্তি চাই। তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আইনের ঊর্ধ্বে নয়। দুর্যোধনের মতো আচরণ করছে কেন্দ্র, এমন তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক উদ্দেশ্যে অভিষেককে ব্যতিব্যস্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তো ব্রাত্য বসু কি বলেছেন শোনাই একবার আপনাদের। আমাদের পার্টির যারা স্ট্র্যাটেজিস্ট তাদের এইভাবে যাতে অন্যায়ভাবে তাদের যাতে অপদস্থ না করা হয়, মুখ্যমন্ত্রী সেখানে তার একটা প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, ব্যক্তি মানুষ হিসেবে দেওয়ার চেষ্টা করেছেন, দলনেত্রী হিসেবে দেওয়ার চেষ্টা করেছেন। সকলেই জানে যে এখানে রাজ্যে আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়েই স্ট্র্যাটেজিস্ট, এবং তৃণমূল এখানে ভোট ক্রমশ দিন এগিয়ে আসছে। তা এটা যদি অন্য সময় করা যেত না, যদি কোনো লিঙ্ক পায় অন্য সময় করতে পারতেন, ডেকে পাঠাতে পারতেন। তো এইগুলো সকলেই জানে কেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কবে থেকে করা হচ্ছে, প্রত্যেকেই জানে।